এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আমরা ৪৫তম বিজয় দিবসের দ্বার প্রান্তে নতুন বিজয় দিবস আমরা শুরু করতে চাই ঘাতকদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন নিউজ এবং এটিএন নিউজ সারা দিন ব্যাপী অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করছে এবং আমাদের সহকর্মীরা সেগুলো করছে। আপনারা সব খেয়াল রাখছেন এগুলোর দিকে এবং আমরা এখন নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে ঢুকে গেলাম। প্রিয় দর্শক, আপনাদের শুধু মনে করিয়ে দিতে চাই যে ১৯৭১ সালের ৯ই মার্চ অর্থাৎ ইসলামাবাদে যখন ক্যাবিনেট মিটিং চলছিল ইয়াহিয়া খানের নেতৃত্বে, তখন ইয়াহিয়া খানের একটি বিস্ময়কর প্রশ্ন ছিল যে বাঙালির এত সাহস কোত্থেকে আসে, কে বাঙালিকে সাহস দেয়। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। বাঙালি প্রাণপণ তার মাকে ভালোবাসে। এই মাই তার সমস্ত সাহসের প্রধানতম উৎস। মা মানে দেশ, মা মানে বাংলাদেশ। বিজয়ের ৪৫তম বার্ষিকীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি মা মানে বাংলাদেশ। অনুষ্ঠান আলোকিত করছেন কবি নির্মলেন্দু গুণ। আমাদের অনুষ্ঠান আলোকিত করছেন লেখক, গবেষক এবং প্রাবন্ধিক শামসুজ্জামান খান। আমাদের অনুষ্ঠান আলোকিত করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং শ্যামলী নাসরিন চৌধুরীকে আমরা পেয়েছি। আপনাদের প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। নির্মলেন্দু গুণ, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যে কথা বলছিলাম যে ১৯৭১ সালের ৯ তারিখে ইয়াহিয়া খানের সেই দমভক্তি, যে বাঙালিদের এত সাহস কোত্থেকে আসে, ততক্ষণে কিন্তু বঙ্গবন্ধু এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম বলে ফেলেছেন। তো আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি যে আসলে বাঙালির এই সাহসের মূল ভিত্তি হচ্ছে তার মা। এবং আমরা যে স্টিংটি দেখলাম কিছুক্ষণ আগে, এবং সেটিই আমাদের প্রাণের কথা যে আমার মায়ের মুখটি যদি মলিন থাকে আমি কিন্তু ব্যথিত হই। কি বলবেন? এই ধারণাটা একটা প্রচলিত ধারণাই বটে যে বাঙালি, এখানে আমরা যদি খুব প্রাচীনকাল থেকে দেখি যে এখানে মাতৃবন্দনা প্রাধান্য পেয়েছে। যেমন বাঙালি এককালের সনাতন বাঙালিরা মা দুর্গার যতটা ভক্ত, যতটা পূজা করেন, ততটা নৈবেদ্য কিন্তু কৃষ্ণ বা রামচন্দ্র তাদেরকে দেন না। তারা শীতলা দেবীর পূজা করেছেন, সরস্বতী পূজা করেন, মা কালীর পূজা করেছেন। তো এই অঞ্চলের মানুষের মধ্যে একটা মাতৃপ্রীতির ধারাবাহিকতা কিন্তু রয়েছে। তো সেই দিক থেকে আমার যে হুলিয়া কবিতা আছে সেখানে দেখা যায় যে হুলিয়া নিয়ে গোপনে এই হুলিয়াগ্রস্ত কবিতার নায়ক সে গিয়ে দরজার পেছন থেকে আস্তে করে ডাকলো মা। অর্থাৎ সে বাবাকে ডাকেনি, সে মাকে ডাকলো, কারণ তার কাছে মাতৃ অন্তঃপ্রাণ সে। আপনি যেটা বললেন যে দেশমাতৃকার সঙ্গে সে একাত্ম করে সে দেখে, সেটাই তার শক্তির উৎস। আমি এটার সঙ্গে একমত। এবং আইয়ুব খান ডক্ট্রিন যখন চলছিল ওই সময়ই কিন্তু সিআইডির কাছে একটা নির্দেশ ছিল, যেটা সিক্রেট একটা ছিল, ডাইরেক্টিভ ছিল, যে বাংলাদেশের বিপ্লবীদেরকে ধরবার একটা উপায় হচ্ছে তার মাকে পাহারা দেওয়া। তার মাকে পাহারা দাও, এই বিপ্লবী কোনো না কোনো সময় তার মায়ের কাছে ফিরে যাবে, তখন তাকে ধরবে। তো
তো সেটা অনুশীলনের যুগ থেকেও কিন্তু আমরা দেখি বিনয় বাদল দীনেশ কিংবা বাঙালিরা তো আর আজকের থেকে সংগ্রাম করছে না, কারণ পাকিস্তানের বিরুদ্ধে শুধু সংগ্রাম করেনি, তারা সকল অপশক্তি এবং ব্রিটিশ বিরুদ্ধবাদী বিরোধী থেকে সংগ্রামে তো আসক্তির ছিলই বিরুদ্ধেই তারা। সংগ্রাম করেছে। এবং সব সংগ্রামে হয়তো সাফল্য আসেনি, যে সাফল্য আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি, কিন্তু তার আগেও প্রচুর প্রাণদানের ইতিহাস আছে। আমরা ক্ষুদিরামকে জানি, যিনি তার মাসিকের মানে মাসির কাছে বড় হয়েছিলেন বলে তিনি বলছেন যে 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা দেখবি গলায় ফাঁসি। সুতরাং মাকে প্রণাম করে, মাকে সালাম করে মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে গিয়েছে এবং দেশমাতৃকার সঙ্গে সে এটাকে একাত্ম করে দেখেছে এবং মাতৃ অবমাননার বিরুদ্ধে সে জীবন উৎসর্গ করেছে। সুতরাং এর ধারাবাহিকতা কিন্তু আমাদের মধ্যে আছে। আইয়ুব খান এই কথাটা শুধু ইয়াহিয়া খান এই যে বলেছেন তা না, আইয়ুব খানও কিন্তু এই বাঙালির সাহসের উৎস সন্ধানে ব্যর্থ হয়েছিলেন। আমাকে কলকাতা একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিল, আপনি বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আপনি যে সামরিক বাহিনীর খুনি চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে কবিতা লিখলেন, এই সাহস আপনি পেলেন কোথায়? তাই বললাম, এই সাহস আমরা পেয়েছি বঙ্গবন্ধুর কাছ থেকে। আমার যে অপারেশন করলো, হার্ট অপারেশন, সেই ডাক্তার, এটা অন্য একটা প্রেক্ষিতে আমি বলি, ডাক্তার লুৎফর রহমান, সে একটা সাক্ষাৎকারে বলেছে যে অপারেশন করার জন্য কয়েকটা জিনিস দরকার, ইউ শুড হ্যাভ কারেজ। তারপরে যখন আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের মানুষ, আমার সে সাহস আছে। আর আমি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনেছি, সুতরাং আমার সাহসের উৎস হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণ। এটা ইয়াহিয়া খানের এই উৎস সন্ধানে ইয়াহিয়া খানের যে তুমি যেটা বলছো তো মায়ের কাছে ফিরে যাওয়ার ব্যাপারটা, এটার পাশাপাশি আমি বলবো যে মায়ের কাছে ফিরে যাওয়ার ধারাবাহিকতা তো ছিলই, তার পাশে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেওয়ার পরে কিন্তু বাঙালি জাতি আর একটা অন্য একটা উচ্চতায় উন্নীত হয়েছে। এই একটি ভাষণের ভিতর দিয়ে তিনি বাঙালি জাতিকে এমন সাহসের যোগান দিয়েছেন, মৃত্যু ভয় তুচ্ছ করে সে যেন আসন্ন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। সুতরাং আমি মনে করি যে বাঙালির সাহসের উৎস প্রথমত তার মা, দ্বিতীয়ত বঙ্গবন্ধু। অসাধারণ। কামাল লোহানী, আপনার কাছ থেকে শুনবো, তারপর আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। যে আমরা যেভাবে বলার চেষ্টা করছি যে মা মানেই বাংলাদেশ, কি বলবেন? এটা নির্মলেন্দু গুণ যে কথাটা বলল তার সঙ্গে যুক্ত করার মতো খুব একটা কিছু নেই, কিন্তু তারপরেও একটা জিনিস হচ্ছে যে আমরা তো জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, এ কথাটা ছোটোবেলা থেকে শুনে আসছি। এবং যখনই কোনো সংগ্রামের সামনে আমরা মানে পড়েছি, আমাদেরকে লড়াই করতে হয়েছে, তখন কিন্তু এই জননী জন্মভূমিকেই ভালোবেসে বা তার প্রতি আমার যে দেশপ্রেম, সেইটাকেই আমার পুঁজি করে আমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি। এটা সব সময় দেখা গেছে। আমাদের বিরুদ্ধে বহু রকমের ষড়যন্ত্র হয়েছে, আজকে না, দীর্ঘকাল থেকে। এবং সত্যি কথা বলতে গিয়ে ইতিহাস ঘাটলে দেখা যাবে যে বাঙালি হোঁচট খেয়েছে অনেকবার, যেটা নির্মলেন্দু বলছিলেন। সেইখান থেকেও বলতে পারি যে হোঁচট হয়তো খেয়েছি, কিন্তু পরবর্তীকালে আবার আমরা সেই দ্বারা খাড়া করে দাঁড়িয়েছি এবং বুক চেতিয়ে বলতে পেরেছি যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ করার মতো সাহস আমাদের আছে। আর আজকে আপনার মা মানেই বাংলাদেশ যেটা বলছেন, আমরা তো বাংলাদেশ অর্জন করেছি রক্তের বিনিময়ে, 30 লাখ মানুষের প্রাণ দিয়ে তারপরে আমরা অর্জন করেছি। সুতরাং বাংলাদেশকে পাওয়ার জন্য মায়ের প্রতি যে আমাদের দরদ, এবং একজন মুক্তিযোদ্ধা, সে কিশোর হোক, সে যুবক হোক, সে মায়ের পা ছুঁয়ে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যুদ্ধক্ষেত্রে গেছে এবং মা তাকে বলেছে তুমি বিজয়ী হয়ে ফিরে এসো। ছেলে বলেছে আমাকে আশীর্বাদ করো, আমি যেন শহীদ হতে পারি। এই যে বিশালত্ব মানুষের মধ্যে, সেইটি আমরা তখন তো পেয়েছিলাম, এই লড়াইয়ের কারণেই পেয়েছিলাম। বিশেষ করে বঙ্গবন্ধুর ওই যে বাণী, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আজকে তো সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি যে সেই যে কথাটি তিনি উচ্চারণ করেছিলেন সমস্ত বাংলায় সেটা বিদ্যুতের মতো প্রবাহিত হয়ে সমস্ত মানুষকে একটা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করেছিল। সেখানে তিনি বলেছিলেন যে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, যার যা আছে তাই নিয়ে। আসলেও তো তাই, সেই লাঠি এবং ওই নৌকোর বৈঠা এইসব নিয়ে যে রমনা রেসকোর্স ময়দানে যেসব মানুষ এসেছিল তারা সমস্ত গ্রামান্তরে ছড়িয়ে পড়েছিল, এবং আমাদের দেশে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ জি স্যার। তারা স্যার, সত্যি আমি বুঝতে পেরেছি লড়াই আপনার কথা। করতে আমি একটু গিয়েছিল। শামসুজ্জামান খান এবং শ্যামলী নাসরিন চৌধুরী আপনাদের কাছ থেকেও একটু শুনে নিব যে আসলে এই যে আমাদের আমরা বলার চেষ্টা করছি, বা বিশেষ করে নির্মলেন্দু গুণ বলছিলেন যে যদি বাঙালিদের আটকাতে চাও বা বাঙালিদের ধরতে চাও তাহলে তার মাকে পাহারা দাও, এই যে একটি বিষয়গুলো। স্যার, আপনি কিভাবে দেখেন? আমরা একটা স্টোরি দেখবো, দেখে ফিরবো, কিন্তু তার আগে আপনার কথাটা একটু শুনে যেতে চাই স্যার। আমাদের পণ্ডিতেরা এই কথাটি যেভাবে বলেছেন, মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, বাঙালির কাছে এই তিনটি সবচাইতে আদরণীয়। এর চাইতে গুরুত্বের, এর চাইতে তাৎপর্যের, এর চাইতে গভীরতর কথা বাঙালির জন্য আর কিছু নেই। মা, মাতৃভূমি এবং মাতৃভাষা। তো মাকে আমরা ভালোবেসেছি, মাকে দেশ হিসেবে দেখেছি, আপন মা হিসেবে দেখেছি। মাতৃভূমি এবং মাতৃভাষাও তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমাদের ভাষা আন্দোলনও আমরা ঠিক এইভাবেই পেয়ে যাই আমাদের আন্দোলনের পর্যায়গুলোতে। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সাম্প্রতিক বাংলাদেশের এই 40-50 বছর বা তার থেকে সামান্য একটু বেশি সময় এই মায়ের ভূমিকায় কারা? আমার নিজের মা, লোহানী ভাইয়ের নিজের মা, গুণের নিজের মা, আমাদের এই আপার নিজের মা, এ তো আছেনই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে লক্ষ্য করতে হবে দেশ ও মাতৃকার সঙ্গে সঙ্গে কখনো ফজলুন্নেসা চৌধুরানী আমাদের মায়ের ভূমিকা পালন করেন, কখনো বেগম রোকে আমাদের মায়ের ভূমিকা পালন করেন, এবং আমাদের কালে এবং মুক্তিযুদ্ধের কালে বেগম সুফিয়া কামাল হয়ে উঠেছিলেন আমাদের সকলের মা। এবং সেই মা এমন যে তার নিজের কন্যা, 2 কন্যাকে মুক্তিযুদ্ধে পাঠিয়ে নিজে আপন মনে নকশিকাঁথা বুনছেন। এই তোমার মা, মুক্তিযুদ্ধের জন্য যাও, বাঙালিকে মুক্ত করে আসো, আমি ঘরে বসে কাজ করছি, আরাধনা করছি এবং দেশের প্রতি গভীরভাবে নিজেকে নিমগ্ন করে তোমাদের সাফল্যের জন্য প্রার্থনা করছি। এই হলো বাঙালির মা, এই বাঙালির মায়ের অনুভূতি, এবং এইভাবেই আমাদের মুক্তিযুদ্ধ, মা, মাতৃভাষা, মাতৃভূমি একেবারে একাত্ম হয়ে গেছে। আমি শ্যামলী আপা, আপনি একটু। আমি এখানে একটু অন্য কথা বলতে চাই, অন্যভাবে, যে আমি যদি মুক্তি যোদ্ধাদের কথা বলি, যে কি সেই আকর্ষণ, কার টানে তারা নিজের সংসারের সবাইকে ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, অনেকে ছেলে মেয়ে ছিল, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, সুন্দর স্ত্রীকে ছেড়ে, সবাইকে ছেড়ে তারা যে পাগলের মতো যুদ্ধ করতে গেলে নিজের, জানেন যে নিজের জীবনটা যাবে, কি সেই আকর্ষণ। আকর্ষণ কিন্তু সেই মা মানে দেশটাকে ওনারা মায়ের মতো দেখেছেন। কারণ মা সবচেয়ে প্রিয় মানুষের। মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করে, মা লালন পালন করেন, মায়ের প্রতি যে টানটা হয়, এই টানটা কিন্তু তাদের ছিল দেশের জন্য ছিল বলেই, দেশকে মুক্ত করার জন্য, মাকে মুক্ত করার জন্য, মায়ের সে অপমান সহ্য করতে না পারেন না বলেই তা এই মুক্তিযোদ্ধারা এবং আমরা সকলেই এই দেশের কাজে নিয়োজিত ছিলাম। আমরা জানতাম যে আমাদের বিপদ হবে, আমাদের হয়েছে বিপদ, আমাদের ঘরে ঘরে হত্যার যজ্ঞ শুরু হয়েছিল, করেছে ওরা, তবুও আমরা এগুলো স্বীকার করে নিয়েছি সেই মায়ের জন্য, মায়ের জন্য, দেশ মাতৃকার জন্য। দেশকে আমরা মায়ের মতোই ভালোবাসি। অসাধারণ। আমি হামিদুর রহমান কমিশন রিপোর্ট নিয়ে অনেক অনুষ্ঠান করেছি এবং সেখানে শেষ জায়গাটিতে এই কথাটি পরিষ্কার ছিল যে পাকিস্তানি সেনাদের ব্যাপক ভিত্তিক নারী নির্যাতন, বিশেষ করে বাঙালি নারীদের প্রতি নির্যাতনটি কোনো মতেই ঠিক হয়নি, যে কারণেই তাদের এই পরাজয় এবং যে কারণেই মুক্তিযোদ্ধা, তাদের ভাষায় যে বাংলাদেশের ছেলেরা অনেক বেশি ক্ষিপ্রতার সঙ্গে লড়াই করেছে। আমি ছোট্ট একটি প্রতিবেদন দেখাতে চাই আজকে বিজয় দিবসের, এবং সেই বিজয় দিবসটি অন্যরকম একটা বিজয় দিবস, বা বিজয় দিবসের আমরা ভিডিও ফুটেজ বলতে শুধু দেখি স্বাক্ষর করছে নিয়াজি এবং জগজিৎ সিং অরোরা, কিন্তু ট্রুপস টু ট্রুপস যে
সেই সালেন্ডারের দৃশ্যটি, সেগুলো একটু দেখে আমি আলোচনায় ফিরব। 1971-এর 16ই ডিসেম্বর, রেসকোর্স ময়দানের পড়ন্ত বিকেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি, স্বাধীন বাংলাদেশের প্রথম আজান। এই প্রজন্ম যারা পাক বাহিনীর আত্মসমর্পণ দেখেনি, তাদের জন্য এ এক অবিস্মরণীয় দৃশ্য। পরাজিত এই মুখগুলো দেখে কে বলবে এরাই 30 লাখ বাঙালি হত্যা আর 4 লাখ মা বোনকে করেছে অপমানিত? রেসকোর্সে যখন এই আত্মসমর্পণ চলছিল ঢাকা ক্যান্টনমেন্টে, তখন মুক্তির অপেক্ষায় ছিল আমাদের বীর জননী আর বোনেরা। অবশ্য তার আগেই রেসকোর্সের অন্য এক প্রান্তে আনুষ্ঠানিক আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন পাক জেনারেল নিয়াজি। আজকের মতো এত ভালো সম্প্রচার ব্যবস্থা তখন বিশ্বব্যাপী ছিল না। বিবিসির মার্ক টালি আর আকাশবাণীর তুষার পণ্ডিত এই দুজনে মিলে রেসকোর্স ময়দান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মানে আজকের শেরাটন পর্যন্ত বড় একটা তার টেনে রেডিওতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন বাঙালির সেই বিজয় গাথা। আর এরই মধ্যেই এক এক করে আসতে শুরু করলো পরাজয়ের আগে আলবদর বাহিনীর নৃশংসতার খবর। একদিকে আনন্দ, অন্যদিকে বেদনার বিশালতা, এই এক অনন্য অনুভূতি। বিজয়ের আনন্দ যেন মুহূর্তেই ম্লান করে দিল এদেশের চিহ্নিত যুদ্ধাপরাধীরা। কবি নির্মলেন্দু গুণ, আমরা 30 লক্ষ শহীদের কথা জানি, 30 লক্ষ মায়ের কিন্তু আহাজারি, কি বলবেন? আমি দৃশ্যটা আগেও দেখেছি দুপুরের দিকে টিভিতে, দেখে আমার মানে খুবই কষ্ট লেগেছে। তো ওইরকম দৃশ্য গ্রাম বাংলার পথে প্রান্তরে নদীতে ভেসে যাওয়া মৃতের লাশ আমরা প্রচুর দেখেছি। আমার মানে অ্যাবসেন্ট মাইন্ডেড। আমি কোন প্রশ্নটা যেন ছিল? না, আমি বলছি যে 30 লক্ষ হ্যাঁ, মানুষের 30 লক্ষ মা, তারা সাফার করেছেন। না সেটা তো মানে প্র্যাকটিক্যালি সেটাই মানে হচ্ছে। আজকে আমি রিক্সাতে আসার সময় রিক্সাওয়ালা বললো যে স্যার আজকে যে এত জ্যাম হবে বুঝতে পারলাম না, কেন এত জ্যাম হয়েছে আর কি। তাহলে যে আজকে তো বিজয় দিবস। বিজয় দিবস ছিল না? বিজয় দিবস সে বললো 16 ডিসেম্বরের কথা কইতেছেন। মানে ওরা কিন্তু বিজয় দিবস 16 ডিসেম্বর বলে, যেমন 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, স্বাধীনতা দিবসটা কিভাবে যেন ফসকে স্বাধীনতা দিবস হিসেবে আমরা মানে বাংলায় পেয়েছি, কিন্তু বিজয় দিবসকে কিন্তু 16 ডিসেম্বর হিসেবে আমি আজকেও দেখলাম যে আখ্যায়িত করেছে। আমার একটা কবিতার মধ্যেও আমি এটা ব্যবহার করেছি যে আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, বিজয় গর্ব ছিল না তোর স্বরে, আমি তোকে বিজয় দিয়ে বিজয়বতী করে দিয়েছিলাম 16 ডিসেম্বরে। এখন যখন 25 বছর পূর্ণ হলো তোর, আমি তখন 25 রেখে 50-এ দিই দৌড়। রজতে নয় সুবর্ণতে দৌড় হবে শেষ, তখনও তুই থাকবে আমার শিওরে বাংলাদেশ। অসাধারণ, অসাধারণ। তো আমি আর অন্য একটা কি কথা বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি কথাটা। আসলে বয়সের কারণে বোধহয় এটা স্মরণে আসলে আমি আবার বলবো, প্রাসঙ্গিক এটা।
জি এই ঘটনাটির জি সঙ্গে। আমি আবার আসবো। আমি কামাল লোহানী আপনার কাছে আসি, যে আমরা মায়েদের কথা বলছি বা বাঙালির অসীম সাহসের জায়গাটি হচ্ছে মা। আপনি নিশ্চয়ই জানেন ঢাকা শহরের সেই 30 লক্ষ শহীদ তো আছেই, বা প্রায় 2 লাখেরও বেশি মুক্তিযোদ্ধা, তাদের প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। কিন্তু তারপরেও আমরা কিছু কিছু মায়েদের নাম জানি। আমরা সেই ক্র্যাক প্লাটুনের রুমির মায়ের আমরা দেখেছি, আমরা বদির মা সম্পর্কে জানি, আমরা শামসুল, আরেকজন ছিলেন শাহাদাত, তাদের মায়েদের কথা জানি, আমরা আজাদের মায়ের কথা জানি। এবং নিশ্চয়ই জানেন যে 18 বছর ভাত না খেয়ে বেঁচে থাকা সেই মা। আমাদের আজকের যে স্টিংটি দেখাচ্ছি সেখানে আমরা প্রতীকী হিসাবে আজাদের মাকেও আনার চেষ্টা করেছি। তো এই যে এই স্যাক্রিফাইসগুলো, আমরা সবার কথা বলি, আমরা বেগম মুজিবের কথাও বলতে পারি, তার সন্তানরাও সেই সময় যুদ্ধে ছিল। তো এই মারা কিন্তু সারা বছর সারা সবসময়ই করেন, কিন্তু কোনো দিনই প্রতিদান চান না, অনেকটা বাংলাদেশের মতো। এ কারণেই মা মানে বাংলাদেশ। কি বলবেন? আসলেও তো তাই, মায়েরা কখনো প্রতিদান চান না। ছেলেদের কাছেই হোক মেয়েদের কাছেই হোক, তারা কোনো প্রতিদান কখনো চাননি। কিন্তু যখন 1971 ছেলেকে পাঠিয়েছেন, তখন কিন্তু চেয়েছেন দেশটা স্বাধীন হোক, তুমি বিজয়ী হয়ে ফিরে এসো। এইটা কিন্তু মা তখন চেয়েছেন। মায়ের এই যে বিশালত্ব এবং দেশপ্রেম তখন কিন্তু ছেলেকে শক্তি সঞ্চয় করার সুযোগ করে দিয়েছে, এবং সেটা নিয়েই তারা তখন ছুটে গিয়েছিল। সেই জন্য এই যে 30 লাখ লোকের যারা শহীদ হয়েছেন, তাদের মা বা অন্য যে সমস্ত মায়েরা অবরুদ্ধ বাংলাদেশে বাস করেছেন, যারা মুক্তিযুদ্ধে ছিলেন, তাদের যে মায়েরা, তাদের আশীর্বাদ সব সময় এই মুক্তিযোদ্ধাদের পেছনে ছিল। এবং আশীর্বাদ যদি না থাকতো, শুধুমাত্র আমরা তো প্রথম দিকে কোনো অস্ত্র নিয়ে শুরু করতে পারিনি, দামি রাইফেল নিয়ে ট্রেনিং নিয়েছি, 71 ঝাঁপিয়ে পড়েছি লাঠিসোঁটা এইগুলো নিয়ে, কিন্তু পরবর্তীকালে শত্রুর কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের অস্ত্র সঞ্চয় করতে হয়েছে, এবং তারপর আস্তে আস্তে আমরা অস্ত্র সঞ্চয় করে লড়াই করেছি। কিন্তু এই লড়াই করার পেছনে মায়ের যে শক্তি, সেটা আমাদেরকে প্রচণ্ড রকমভাবে শত্রুর মোকাবেলা করার সাহস সেটা দিয়েছে। সে কারণেই কিন্তু মা মানেই বাংলাদেশ, এবং আমার বাংলাদেশ সেই মায়েরই মানে অংশ হিসেবে আমরা পেয়েছি। সেই জন্যেই আজকে আমার কাছে অবাক লাগে যে ওই কি বলে যে, সাবাস বাংলাদেশ, অবাক পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার, তবু মাথা নোয়াবার নয়। এই যে মায়ের কাছে সেই আদর্শ শিক্ষা, সেটি আমার সবচেয়ে আত্মশক্তির আমাকে বলিয়ান করে তুলেছিল। অসাধারণ। শামসুজ্জামান খান, আমি একটু শুধু মনে করিয়ে দিই আপনাকে, আমি 9 মার্চ ইয়াহিয়া খানের সেই ক্যাবিনেট মিটিংয়ের বক্তব্য এবং পরবর্তীতে 16ই ডিসেম্বর যখন সেখানে প্রায় 92,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে, ঠিক সেই দিনই অর্থাৎ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ইয়াহিয়া খান। এবং নিশ্চয়ই আপনাদের অনেকের মনে থাকার কথা সেই ভাষণের শেষ অংশটি, তারা বলছেন যে এই পরিস্থিতিতে তার এই হলো সেই হলো নানান কথা বলে শেষ যে এই যুদ্ধ তিনি চালিয়ে যেতে চান। উর্দুতে বললে এ ইয়ে জং জারি রহেগা। কিন্তু আজকের যে বাংলাদেশ দেখছি, আজকেও পাকিস্তানিদের ঔদত্য দেখছি, ইয়াহিয়া খানের এই ইঙ্গিত বহ এই কথাটি তারই প্রতিফলন কিনা আপনার কাছ থেকে শুনবো। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি
প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি মা মানে বাংলাদেশ আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম। বিরতির আগে শামসুজ্জামান খান আপনার কাছে ছিলাম ইয়াহিয়া খানের জাতির উদ্দেশ্যে সেই শেষ বেতার ভাষণ, এবং সেখানে তিনি বলছিলেন যে ইয়ে জান জারি রাহেগা, অর্থাৎ এই যুদ্ধ তিনি চালিয়ে যাবেন। এবং আজকে যখন পাকিস্তানের নানা ধরনের এ ধরনের মিথ্যার বেসাতি আমরা দেখতে পাই, মানে এগুলোর সঙ্গে কোনো যোগসূত্র খুঁজে পান কিনা? অবশ্যই খুঁজে পাই। সেই জং তো সত্যিই জারি রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই কোনোভাবেই মন থেকে আন্তরিকভাবে বাংলাদেশকে পাকিস্তান মেনে নিতে পারেনি, এবং সেই জন্যেই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র প্রতিনিয়ত তারা করে যাচ্ছে, এবং সেটি এতটাই এখন গভীরতর হয়েছে যে সাম্প্রতিককালে 1971 সনে তারা বাংলাদেশে গণহত্যা করেছিল, যেটি গোটা বিশ্বের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে। তারপরও তারা বলছে যে তারা গণহত্যা করেনি। এর চাইতে মিথ্যাচার, এর চাইতে মিথ্যা যুদ্ধ তাদের আর কি হতে পারে? শুধুমাত্র তাই না, আমরা দেখি যে তারা কতটা নিচে নেমে যেতে পারে। এই পরশু দিনের ইত্তেফাকেই দেখলাম যে পাকিস্তানের একজন কূটনীতিক, মহিলা কূটনীতিক, ঢাকাতেই আছেন। তিনি বাংলা, উর্দু, ইংরেজি সকল ভাষায় অনর্গল কথা বলতে পারেন, এবং তিনি জেএমবিকে যে অর্থ দিয়েছেন সেটা আমাদের গোয়েন্দার কাছে তথ্য আছে, এবং সাম্প্রতিককালে জেএমবির যারা ধরা পড়েছে তারাও স্বীকার করেছে জামাতকে টাকা দিয়েছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে কিছু করতে গেলে যদি শারীরিক সংযোগেরও প্রয়োজন হয় সেই পর্যন্তও সে যাচ্ছে। কতটা নোংরা হতে পারে ওরা! ওরা ধর্মের কথা বলে, ওদের মতো অধার্মিক, ওদের মতো অসৎ, ওদের মতো অত পাপী, ওদের মতো অত জঘন্য মানুষ পৃথিবীতে আছে কিনা। স্যার, আমি একটু বঙ্গবন্ধুর একটা ছোট্ট ভাষণ পেয়েছি, মানে ভাষণটা অনেক বড়, তার অল্প একটু অংশ আমরা দেখাচ্ছি। মানে আজকে ঐতিহাসিকভাবে এখানে উপস্থিত আছেন কামাল লোহানী, আপনাকে শ্রদ্ধা জানাতে চাই। যে আমি একটু শেষ করে নিই কথাটা। সেটা হলো এই, আমার কাছে মনে হয়েছে 1971-এ যতটা রাজাকার ছিল এখন তার সংখ্যা তার চেয়ে বেশি। যদি তা না হবে তাহলে দুটি বড় দল, দুইজন সামরিক শাসকের, তারা যখন এই পাকিস্তান বলছে যে 71 আমরা গণহত্যা করিনি, তার নিন্দা করতে যে হানাদার বাহিনী বলছে, পাকিস্তানের নামটাই করছে, এবং আজকেও বলেছে সেই বড় দলের। অতএব রাজাকারের মানসিকতা বড় দলগুলোর মধ্যে ঢুকেছে। এবং আমি মিডিয়া, বিশেষ করে টেলিভিশনেরও কিছুটা সমালোচনা করব। তারা কেন এই যে যাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হচ্ছে, তারা যখন হাত নেড়ে অভিনন্দনের উত্তর নেয়, সেটা বারবার কেন দেখাবে? ভি দেখায়। হ্যাঁ, এবং সেইটা বারবার আমাদের কোনো টেলিভিশনে দেখানো হচ্ছে। এটা লজ্জার, ঘৃণার, যারা অপরাধ করেছে, যারা নিষ্ঠুরভাবে বাঙালিকে হত্যা করেছে, যারা যুদ্ধাপরাধী প্রমাণিত হয়েছে, তাদের বারবার ওই হিরোর মতো এইভাবে দেখানো হবে কেন? এটাও তো রাজাকার মানসিকতা। অতএব যুদ্ধ যে জারি রয়েছে তার প্রমাণ নানাভাবে, নানা সুযোগ সুবিধা দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যেও কিছু লোককে বিভ্রান্ত করে ফেলেছে। তারা কিন্তু যুদ্ধাপরাধীদের এই বিচারের কথা বলবে না। স্যার, ইনিয়ে বিনিয়ে অন্য কথা, নানা গণতন্ত্র, মানবাধিকার, কত কথা বলছে। তাতে কি আমরা বুঝতে পারি না যে কখনো এনজিওর টাকায় তাদের চলতে হয়, কখনো বিশ্বের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, তথাকথিত আন্তর্জাতিক সংস্থা, সেখান থেকে কিছু অর্থ পাওয়া যায়। সেই কারণে তারা কখনো টেলিভিশনে ওদের পক্ষে এনে বেনিয়ে কথা বলে, মূল কথা বলে না, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রের কথা বলে না, যুদ্ধাপরাধীদের বিচার যে যথাযথভাবে হচ্ছে সেই কথা বলে না। এতে বোঝা যায় জং জারি রয়েছে এবং অনেক ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। তবে সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শক্ত ভাষায় বলেছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে যুদ্ধাপরাধীদের বিচার করা থেকে আমাদের বিরত করতে পারে, এবং তিনি বলছেন বীর দাঁত ভেঙে দিয়েছি, আরও বীর দাঁত ভেঙে দেব। তো তাই না, সিদ্ধান্ত গ্রহণের তার এতটাই পটুতা এবং রাষ্ট্রনৈতিক চিন্তা চেতনায় এতটাই তিনি প্রাজ্ঞ, যে জন্য বিশ্বের 100 জন চিন্তাবিদের মধ্যে 13 নম্বরে উঠে এসছেন। অতএব শেখ হাসিনার প্রতিও আমাদের আজকের এই বিজয়ের দিনে
মাথা নত করছি, শ্রদ্ধা জানাচ্ছি গভীরভাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমি যে কথা বলছিলাম যে বঙ্গবন্ধুর আমরা একটি ভাষণের অডিও ক্লিপস আমরা খুঁজে পেয়েছি এবং আমি বলছি যে ন্যাশনাল আর্কাইভস অফ পাকিস্তান তাদের আর্কাইভ থেকে সেটি বঙ্গবন্ধু যখন 10 তারিখে ফিরে এলেন এবং সেই পুরো রেডিওর অনুষ্ঠানটি তারা রেকর্ড করেছে এবং সেখানে আপনার কণ্ঠ আছে এবং আপনি ঘোষণা দিচ্ছিলেন, সেটির উপরে লেখাও ছিল এবং আমরা পরেও শনাক্ত করতে পেরেছি। কিন্তু সেখান থেকে আপনার কণ্ঠ আজকে শোনাচ্ছি না, কিন্তু বঙ্গবন্ধুর একটি ছোট্ট আমরা অংশ শোনাচ্ছি এবং মনে হবে যে আজকের বাংলাদেশে যেই পরিস্থিতি, শামসুজ্জামান খান বলছে যে সেই জং তো চলছেই, হ্যাঁ, মনে হচ্ছে যে সেটি বোধহয় সেটির জন্যই বঙ্গবন্ধু বলছেন। আমরা একটু শুনি, তারপর আসছি আলোচনায়। আমাকে বলেছিলেন শেখ সাহেব চেষ্টা করেন দুই অংশে কোন একটা বাঁধন কাটা যায় কিনা। আমি বললাম আমি কিছু বলতে পারি না, আমি কোথায় আছি জানি না, আমার বাংলা আমাকে পানি দিলেই আমি বলবো। আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকো, বাঁধন টুটে গেছে। তুমি যদি কোনো বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হরণ করতে চাও, এবার মনে রেখো, এবার তাদের নেতৃত্ব দেবে শেখ মুজিবুর রহমান, মনে যাবে স্বাধীনতা হারাতে চাচ্ছে বলে। আমার প্রশ্ন, মানে বলছে বঙ্গবন্ধু একটি জায়গায় যে যদি কোনো বৃহৎ শক্তির সঙ্গে পরামর্শ করে আমার বাংলাদেশের স্বাধীনতা তুমি হরণ করতে চাও, মনে রেখো, মানে যে কথাটি বলছিলেন শামসুজ্জামান খান, যে দাঁত ভাঙা জবাব যেটির কথা, সেগুলো বঙ্গবন্ধু বলছেন। মনে হচ্ছে যে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করছেন, কি বলবেন? 10ই জানুয়ারি তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন, যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আপনি প্রতিনিধিত্ব করে চলে আসছিলেন না 10 তারিখের আগে আসছিলেন না? ধারা বিবরণী দিচ্ছিলাম। হ্যাঁ, আমি আসতে পারিনি, আমি কলকাতায় ছিলাম। সেখান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সেখান থেকে প্রচারিত হয়েছিল আকাশবাণী থেকে, সেটা শুনেছি। তো যে কোনো বড় স্বপ্ন, বড় একটা মানে পরিকল্পনা, বড় কিছু মানে বিষয়, সেটা সুদূর প্রসারী একটা মানে লক্ষ্যকে সামনে নিয়েই বলা হয়। সুতরাং বঙ্গবন্ধুর বক্তব্যের ভেতরে পরবর্তীকালের বাস্তবতা যে ধরা পড়বে, তিনি তো স্বপ্নদ্রষ্টা, তার কাছে তো ধরা পড়ারই কথা। কারণ তিনি তো ষড়যন্ত্র মোকাবেলা করেই তো তিনি 10ই ফেব্রুয়ারি দেশকে স্বাধীন করে ফিরে আসলেন, তাই না? তাকে তো মৃত্যুদণ্ড দেওয়াই হয়েছিল, তাকে জেলখানার পাশে তার কবর খুঁড়ে তাকে দেখানো হয়েছিল যে দেখো তোমার জন্য কবর খোঁড়া হচ্ছে। তখন তো তিনি বলছেন আমাকে মানে কবর এখানে দিও না, তোমরা যদি আমাকে মৃত্যুদণ্ড দাও আমি জানি, তাহলে তোমার আমার মরদেহটা দেশে ফিরিয়ে পাঠিয়ে দেবে। এবং তিনি তো প্রস্তুত ছিলেন বলেই তাকে অপ্রস্তুত অবস্থায় পাকিস্তানিরা কখনো পায়নি। তার কাছ থেকে কোনো অপ্রস্তুত অবস্থায় যখন মানুষকে পায়, তখন তার কাছ থেকে সে কিছু আদায় করতে পারে। বঙ্গবন্ধুর কাছ থেকে কোনো একটা স্টেটমেন্ট আদায় করতে পারেনি যা আমাদের মুক্তিযুদ্ধের গতিকে বিলম্বিত করতে পারে, বিভ্রান্ত করতে পারে। সুতরাং তার কাছ থেকে তো এটা খুবই প্রত্যাশিত যে তিনি পরবর্তীকালে কি 7ই মার্চের ভাষণের মধ্যেও অনেক দূরদৃষ্টি সম্পন্ন উক্তি আছে আমাদের রাজনৈতিক বিবেচনায়। সুতরাং বঙ্গবন্ধুর বক্তব্যের মধ্যে 10ই মার্চ তিনি যখন তার স্বপ্নের স্বদেশ ভূমিতে মুক্ত 10ই জানুয়ারি তিনি ফিরে এলেন, তার এই প্রত্যাবর্তনের যে উপলব্ধি তার ভেতরে হয়েছিল, তিনি তো কান্না বিজড়িত কণ্ঠে একটা শিশুর মতো ভাষণ দিচ্ছেন। তিনি রবীন্দ্রনাথকে আহ্বান করে বলছেন, কবিগুরু তুমি দেখে যাও। এর আগে কিন্তু বঙ্গবন্ধু সবাইকে তুমি বলতেন। তাহলে দাদা আমি একটু থামাই আপনাকে। তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধু সেই সময় বুঝতে পেরেছিলেন যে এগুলো নিয়ে নানান বিষয় টিষয় হবে, এবং এখন আমার তো মনে হচ্ছে যে এখনই তিনি গতকালকে এই ভাষণটি দিয়েছে যে কোনো বৃহৎ শক্তির সঙ্গে যদি মিলেমিশে তুমি বাংলার স্বাধীনতা হরণ করতে চাও, তাহলে এই বৃহৎ শক্তির উপলব্ধি অস্তিত্ব আজকে যখন আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বৃহৎ শক্তি অনেক টেলিফোন করেছে আমাকে মানে ফাঁসি না দেওয়ার জন্য, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার জন্য, আমি সেগুলো উপেক্ষা করে আমার এই বিচার প্রক্রিয়া দেশবাসীর সাথে সমর্থন নিয়ে করে যাচ্ছি। কিন্তু বঙ্গবন্ধুর সময় এই থ্রেটটা আরো বেশি প্রবল ছিল। বঙ্গবন্ধু যখন মানে নেতৃত্ব দিচ্ছিলেন এই জাতির মুক্তি সংগ্রামে, তখন
আমেরিকার শক্তি, তার নখদন্ত কিন্তু আরো বেশি শক্তিশালী ছিল। তো একটা আমাদের ভাগ্য সৌভাগ্য ছিল এই যে ওই সময় সোভিয়েত ইউনিয়ন খুব শক্তিশালী ভূমিকায় একটা পরাশক্তি হিসেবে আমেরিকার প্রতিদ্বন্দ্বী ভূমিকা পালন দাদা করেছে। আমি একটু থামাই আপনাকে, আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস আরেকটি দেখাতে চাই যে মিথ্যা কিভাবে বলতে হয় এবং কনফিডেন্স মানুষের যখন থাকে, বা যখন আমরা 16ই ডিসেম্বরের কথা বলছি আজকে, এবং এই 16ই ডিসেম্বরে নিয়াজির হাতে তখন ঢাকা সুরক্ষার জন্য 40,000-এর মতো সৈন্য তার নিজের হাতে, যে রাস্তায় স্ট্রিট ফাইট হবে, এবং তিনি যেভাবে মিথ্যাচার করছেন আমরা আজকে একটু দেখাতে চাই, এবং আমার সহকর্মীরা বলছেন যে আমরা বিরতি থেকে ফিরে এসে মানে সেটি নিয়ে দেখাই। আমরা আপনাদের প্রত্যেকের মন্তব্য শুনবো, সেটি দেখে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি। মা মানে বাংলাদেশ আমাদের আজকের শিরোনাম। সাবজুজ্জামান খান, আপনার কাছে ছিলাম, আমরা একটা ভিডিও ফুটেজ দেখাবো বলছিলাম, এবং সেই মুহূর্তে আমরা বিরতিটি নিয়েছি, এবং মিথ্যাচার কিভাবে করতে হয়, 40,000 সৈন্য তখন তার হাতে, এবং আমরা এই প্রজন্মের দর্শকদের জন্য বা এই প্রজন্মের সন্তানদের জন্য সময়টিও লিখে রেখেছি, অর্থাৎ 16ই ডিসেম্বর দুপুর 12টা 5 মিনিটে পুরাতন বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে নিয়াজি বলছেন, তারপর সময় এবং তার কাণ্ডকীর্তি আমরা দেখাচ্ছি। প্রিয় দর্শক, Morning, sir. Someone says the evacuation's cancelled. I'm Ronald Robson. You were looking for me yesterday. Yes. How are you? Very well, thank you. Oh, glad to see you. How are you? Who spread the rumor that I have run away? It was the Brahman Broadcasting Corporation, BBC. We're spreading your I can tell you one thing, man. I'm the man. I'll take the tank over my body. You'll see my dead body are alive. As the Indians step up their pressure, the panic increases, and the hotel welcomes more refugees. Come on, here you are. Good. Adim! Bash. No. Colonel, is there any question of a surrender yet, do you know? Would you know? No surrenders. Yeah. There's no question of it. You know for sure, no question. No question of any surrender. That what General Niazi has been saying still stands. He means fight it. to the last man. He means it. And you mean it with him, or Of course. all of you behind him? Everyone. The Indian Army is in Bangladesh. Your Air Force has been destroyed. You are surrounded on all sides. And if you don't surrender, you will be killed unmercifully.
Their first target is the radio station just down the road from the hotel. Some of them want to shoot their way in, despite the fact that there's no resistance. But for the moment, a semblance of Mukti Bahini law and order prevails. Unofficially, the birth of the new nation is proclaimed when the Bangladesh flag is raised over the radio station. On reflection, would you say that the truth is that you really didn't have a chance from the very beginning of the war, once there was a war started? I am not willing to give any interview, please. Sir, you are at liberty Honestly, not to say anything. See, no. I mean, I can talk to you. Just a second, a little later. At the moment, some ceremony is to go on. By now, General Niazi cannot hide the humiliation he so deeply feels. সামুজ্জামান খান, নিশ্চয়ই নিয়াজির চেহারাটি আপনি দেখেছেন। এই 5:40 মিনিটে তার যে চেহারাটি ছিল, কি মন্তব্য করবেন? মন্তব্য করবো এটাই যে নিয়াজির নামের আগে একটা টাইগার আছে, টাইগার আছে, কিন্তু দেখা গেল বাঘ ভেড়া বুনি আছে। নিশ্চয়ই নির্মলেন্দু গুণ, আপনি কিছু যোগ করতে চান নিয়াজির এই মুক্তি দেখে? মিথ্যাচার এবং এই মুক্তি দেখে। ছবিটা আমি দেখি নাই, সুতরাং এটা আমার কাছে বেশ এনজয়েবল মনে হয়েছে। এটা মিলিটারি পারসনস যারা, তারা কিন্তু একেবারে সারেন্ডার পূর্ব মুহূর্ত পর্যন্ত বুঝতে দেয় না। এটা কিন্তু মানে আমরা যুদ্ধ দেখছি, সাদ্দাম হোসেনের সময় দেখছি যে আমেরিকা যখন অলমোস্ট ক্যাপচার্ড অলমোস্ট অল পার্টস অফ তখনও ই ওয়ান্টেড টু রেজ হিজ ভয়েস এগেনস্ট দ্য আমেরিকানস। তো মিলিটারিদের ট্রেনিংয়ের মধ্যেই বোধহয় জিনিসটা আছে। সারেন্ডারের আগে তারা সারেন্ডার করতে যাচ্ছে বা এই ধরনের কথাগুলো করতে চায় না। তো আমার একটা জিনিস মনে হয়েছে যে এই যে 16ই ডিসেম্বরে যারা সারেন্ডার করলো তারা হচ্ছে পাকিস্তানের সৈন্য, 40,000 সৈন্য তো তখন হাতে, পাকিস্তানিরা, তাই না? এটা ইতিহাসে বিরল যে এত সৈন্য, এত রসদ থাকা সত্ত্বেও তারা যুদ্ধ কন্টিনিউ করেনি। তারা যতদিন নির্বিচারে বাঙালি নিধন করতে পেরেছে ততদিন তারা যুদ্ধর নামে বাঙালি নিধন চালিয়ে গেছে। যখন তারা পাল্টা মার খাওয়ার পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যখন বুঝতে পেরেছে যে এখন যুদ্ধ করে প্রাণ বাঁচাতে হবে, অপরকে হত্যা করার দূরের কথা নিজের প্রাণ বাঁচানোটাই কঠিন, তখন তারা এই সিদ্ধান্তটা নিয়েছে আর কি। জো পালায়তি সব জীবতী ওই মানে 12:40 বলছিলেন যে তোমরা লাইভ অনুষ্ঠান দেখবে, রাস্তায় স্ট্রিট ফাইট হবে, আর 5:40 আরেকটা কথা বলি, সেটা বলে কি ওই সময় কিন্তু আমার লাশের উপরে আমি এত উর্দু ভালো করে ফলো করতে পারি নাই। তো আর একটা কথা বলি, সেটা হলো যে 16ই ডিসেম্বরে কিন্তু পাক বাহিনী আত্মসমর্পণ করেছে তার অক্সিলারি ফোর্সেস হিসেবে। আমরা কিন্তু রাজাকার বাহিনীকে আমি আত্মসমর্পণ করাতে পারিনি, তারা কেন ডিফিটেড ভাববে? তাদের তো আমরা আত্মসমর্পণ করাতে পারিনি। আপনি কিছু যুক্ত করবেন কিনা? অবশ্যই 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ হয়েছে বিকাল 4:30টায়, আর তার আগের দিন 15ই ডিসেম্বর 4:30টায় আমার স্বামী ডাক্তার আলিম চৌধুরীকে আলবদররা ধরে নিয়ে গেছে। এবং এই যে আলবদররা তো, যেটা নির্মলেন্দু বললেন যে ওরা তো সারেন্ডার করেনি, ওরা আত্মসমর্পণ, অস্ত্রও জমা দেয়নি। এবং এই 16টা, এই যে যাদের 4:30টায় নিয়েছে, ডক্টর রাব্বিকে নিয়েছে 4টায়, 15 তারিখের বিকাল 4টায়, আলিম চৌধুরীকে নিয়েছে 4:30টায়, এবং ওরা নিয়ে যে শারীরিক শিক্ষা কলেজে ওরা সারা রাত টর্চার করে, ওরা কিন্তু জানে যে ওরা পালাতে হচ্ছে, দৌড়াতে হবে করে, তাও তারা এই টর্চার করে তারপরে 16 তারিখের ভোরবেলা মেরেছে, যেদিন দেশ স্বাধীন হয়েছে সেদিন মেরেছে।
আর এবং এই মেরেছে তো নামগুলো একটু বলেন। হ্যাঁ, মেরেছে আলেম চৌধুরীকে, ফজলে রাব্বি, ডক্টর মুর্তুজা, না, যারা মেরেছে হ্যাঁ মেরেছে আলবদর রাজাকার আল শামস এবং এদের নেতা মুজাহিদ, নিজামী, চৌধুরী চৌধুরী মইনুদ্দিন, আশরাফুজ্জামান খান, এরা এবং ইসে ওই যে মুজাহিদ, এই যে মুজাহিদ। আমার শান্তি এখানে আজকে আমি বিজয় দিবসটা মানে আমার মনে হচ্ছে সত্যি সত্যি আজকে আমার বিজয়। এই মুজাহিদের ফাঁসি হয়েছে বুদ্ধিজীবী হত্যার জন্য। আমি হাজারবার স্যালুট করছি আমার প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে, যে উনি কথা দিয়েছিলেন যে বিচার করবেন, সত্যি সত্যি উনি বিচার করেছেন। এই যে এতদিনের বিজয় দিবস আমি উপভোগ করতে পারিনি, মনের মধ্যে ভীষণ কষ্ট ছিল, কিন্তু এই কষ্টের ভার অনেক লাঘব হয়েছে যে এই বিজয় দিবসে আমি এমন বিজয় দিবস পালন করলাম যেখানে বুদ্ধিজীবী হত্যার জন্য মুজাহিদের ফাঁসি হয়েছে এবং বুদ্ধিজীবী হত্যার জন্য যে সাজা পেল এবং আরেকজন অপেক্ষা করছে, নিজামীও এই বুদ্ধিজীবী হত্যা। এরা তো পাকিস্তানের যে চর ছিল হ্যাঁ, তার প্রমাণ দুটি, একটি হলো পাকিস্তানের এখনকার তীব্র প্রতিক্রিয়া এবং মিথ্যাচার, আর পাকিস্তানের একজন নেত্রী আসমা জাহাঙ্গীর তিনিই বলেছেন যে পাকিস্তান এত উন্মত্ত হয়ে প্রতিবাদ করছে কেন, তাহলে কি এরা পাকিস্তানের চর ছিল বাংলাদেশে? আপনি কিছুক্ষণ আগে যে কথাটি বললেন যে ইয়াহিয়া খানের জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ, যে যুদ্ধ শেষ হয়নি, সেই যুদ্ধই অসমাপ্ত যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। কামাল লোহানী, আপনার কাছে একটু আসতে চাই আমি। আজকে তো শিবির ছাত্রলীগের মিছিলে হামলা চালিয়েছে এবং সেখানে করেছে চট্টগ্রামে, তো অতএব তাদের যুদ্ধ এখনো জারি আছে। এই জন্য তো পাকিস্তানকে নিষিদ্ধ, মানে ওদের সঙ্গে সম্পর্ক সকল সম্পর্ক ছিন্ন, মানে পাকিস্তান থেকে মিথ্যা শেখার মানে ছাড়া আর কিছু শেখার নাই, যেটা আমরা তো দেখলামই যে তার ডেড বডির উপরে লাইভ অনুষ্ঠান হবে এবং সে তারপর দেখলাম। আমি আর একটি ছোট্ট একটি 25 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিংস দেখাতে চাই, যেখানে কামাল লোহানী আপনার মনে থাকার কথা, মোহাম্মদ শাহ বাঙালি, যিনি সন্দ্বীপে বাড়ি ছিলেন এবং তিনি অসাধারণ, মানে খুবই সাদামাটা একজন মানুষ। আর বঙ্গবন্ধুর ছোট্ট একটি ভাষণের ক্লিপিংস, সেখানে তিনি বলছেন যে আমার ভেতরে কখনো কোনো কন্ট্রাডিকশন নাই, যেটা বলি সেটা বুঝেই বলি আর সেটা করার জন্য নিজের জীবন দেওয়ার চেষ্টা করি। এবং এই হলো বাংলাদেশ আর ওই হলো পাকিস্তান, যে মিথ্যা আর সত্যের যে পার্থক্য। আমরা একটু বঙ্গবন্ধু এবং মোহাম্মদ শফি বাঙালির এই অংশটি দেখে কামাল লোহানী আপনার মন্তব্য শুনবো। কন্ট্রাডিকশন আমার মধ্যে নাই, যেটা বলি বুঝে বলি এবং যেটা বলি সেটা করবার জন্য জানটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমায় তুমি জেলে নিবা না হয় করবা গুলি, খবরে শুই বলবো আমি বাঙালি, বাঙালি খানকে চিনি না মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। দেশ তোমার দেশ। কামাল লোহানী, বঙ্গবন্ধুর যে ভাষণের অংশটুকু শুনলাম, আমার মনে হয় যে ওই কথাগুলোর মধ্যেই তার জীবনের একটা প্রতিফলন আমরা লক্ষ্য করলাম। আসলে যে জিনিসটায় তিনি বিশ্বাস করতেন, আমি এখানে একটি ব্যক্তিগত কথা বলি। 1962 সনে একসঙ্গে জেল খাটার একটা সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, যাই হোক, একদিকে দুর্ভাগ্য এবং তার সঙ্গে জেল খাটাটা সৌভাগ্য। জেল খাটার সময় তিনি বলেছিলেন যে পাকিস্তান এক জায়গায় থাকবে না রে, আমরা আলাদা হয়ে যাব। আলাদা কি করে হবেন? তো বলে যে ওই যে বিমান টিমান আছে যে ওইগুলো বন্ধ করে দেবো, আর তোদের সাংবাদিক ইউনিয়নের একটা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, ওইটা তোরা কি করবি এটা ঠিক কর। আমি তখন বললাম হাসতে হাসতে, ওরা তো যুদ্ধজাহাজ নিয়ে সৈন্য নিয়ে আসবে আমাদের অ্যাটাক করার জন্যে, ওই যে সবগুলোকে সমুদ্রে ডুবাইয়ে পারবো। এত সরল এবং সাধারণভাবে তিনি ওই চিন্তাটা এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাটা উপস্থাপন করলেন এবং তারই কিন্তু প্রতিফলন আমরা তার 7ই মার্চের বক্তৃতায় শুনছি এবং এই যে এখন যে বক্তৃতা শুনলাম, যে কন্ট্রাডিকশনটা যা বিশ্বাস করেন সেটাই তিনি করছেন এবং জীবনটা দেওয়ার জন্য জীবন দিয়ে। স্যার, মোহাম্মদ শফি বাঙালি সম্পর্কে এক লাইনে একটা মন্তব্য শুনতে চাই। মোহাম্মদ শাহ বাঙালি শফি বাঙালি নামে মানে ইয়ে হয়েছে, ও স্বাধীন বাংলা বেতারেও ছিল এবং ওখানে ও পুঁথি পাঠ এবং এই গান গাইতো। আমায় তুমি জেলে নিবা না হয় করবা গুলি, খবরে শুই বলবো আমি বাঙালি বাঙালি। এই অসাধারণ লোক, এই যে জনগ্রাহ্য এবং একদম মাটির সঙ্গে তার যে সম্পৃক্ততা, এই মা মানেই বাংলাদেশ, ওই বাংলাদেশের মাটির সঙ্গে ওর সম্পৃক্ততা, ওইটার কারণেই ওই তখন ও খুব জনপ্রিয়তা লাভ করেছে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি।
প্রিয় দর্শক, নিচে ছোট্ট বিরতি থাক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। মা মানে বাংলাদেশ আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম। আমাদের সঙ্গে একজন মা আছেন, শ্যামলী নাসরিন চৌধুরী। আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, আপনি ভাবতে থাকুন শেষ কথা আপনি কি বলবেন। আমি নির্মলেন্দু গুণ আপনার কাছে আসছি। আমরা মানে মোহাম্মদ শফি বাঙালির কথা বলছিলাম, মোহাম্মদ শাহ বাঙালির কথা বলছিলাম। আমি ৭০-এর নির্বাচনের ছোট্ট একটি গান শোনাবো আপনাকে, এবং আমরা কিন্তু মানে সেই সময়টাতে বাংলাদেশের কথা বলা হচ্ছে প্রকাশ্যে, গ্রামে গঞ্জে গ্রামোফোন বাজিয়ে, কিন্তু তারপরও আমাদের অনেকের মধ্যে দ্বিধা, কিংবা আপনিও বলছিলেন যে রাজাকাররা তো আর অস্ত্র সমর্পণ করেনি। আমরা একটু শুনে আসি, তারপর আপনার মন্তব্য শুনবো। নির্মলেন্দু গুণ, ৭০-এর নির্বাচনের গান। হ্যাঁ, এই গান শুনেছি মনে হয়, এত পুরোপুরি মনে না হলো। তো আমি কিন্তু আমি বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচি ঘোষণা করার পর তিনি যখন কারারুদ্ধ হলেন, তখন আমি আনন্দমোহন কলেজের ছাত্র ১৯৬৬ সালে। তো তখন কিন্তু বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমি কবিতা লিখেছি। আমার প্রশ্নটি হচ্ছে যে ৭০-এর নির্বাচনী গান প্রচার হচ্ছে গ্রামে গঞ্জে, আমি বলছি ৭০-এর আগে আমরা কেন বলবো না যে অমুকে স্বাধীনতা দিতে চাননি, তমুকে চাননি, তমুকে চাননি, মানে এই যে আমরা জানি না যে ৭০-এর আগের কথা বলতেছি আমি। ৭০-এ তো অস্পষ্ট হয়ে গেল। আমি বলছি তার আগেই যে কবিতা আমি লিখেছি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে, সেখানে আছে স্বাধীন দেশের মুক্ত জনতা উল্লাস করো সবে। সুতরাং আমার কাছে তো ৬ দফা দেওয়ার পর থেকে ১৯৬৬ সাল থেকে এই গানের মধ্যে আপনি কি মাটির কোনো মানে খোঁজ পান, বা মাটির সঙ্গে সরাসরি সম্পৃক্ত পাওয়া যায়? লোক সুরে সেটা গীত হয়েছে, সুতরাং সেটা তো মাটির সুরই। হ্যাঁ, তো আমি বলছি যে এর আগেও তো
জসীমউদ্দিন কবিতা লিখছেন বঙ্গবন্ধুকে নিয়ে। এর আগেও সুফিয়া কামাল কবিতা লিখছেন। বাংলাদেশে অন্তত 3 জন কবি, মানে আমি ছাড়াও আরো 2 জন বড় কবি, তারা কবিতা লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। সুতরাং 3 জন কবি যখন লিখতে পেরেছে, একজন গায়ক, 5 জন গায়ক তো আরো বেশি সেন্সিটিভ। তারা গানের ভিতর দিয়ে গ্রামে গঞ্জে যার জনপ্রিয়তা দেখে, যে ইস্যুটা মানুষের মনকে টাচ করে, আমার গ্রামের যে পুঁথি কবি যারা আছেন তারা কিন্তু সেই ইস্যুটাকেই বেস করে তারা গান রচনা করে। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ না, পর্যায়ে আমি চলে আরেকটা এসেছি। কথা জি, আমাদের শেষ করতে হবে তাহলে। জং জারি রয়েছে কথাটা, এটা একটা সপক্ষে একটা মানে তথ্য দেই, সেটা তুমি হয়তো তদন্ত করে দেখবে ঠিক কিনা। আমি একটা পেয়েছিলাম এক জায়গায়, যে প্রথম যে মানে সরকার গঠন করার পর যে বাজেট পাকিস্তান পেশ করেছিল, সেখানে বাংলাদেশের টু স্টেবিলাইজ বাংলাদেশ, তারা 300 কোটি টাকার একটা বাজেট কিন্তু পাস হয়েছিল, এবং সেটা অদৃশ্য খাতে, এবং সেটির হিসাব নিকাশ আর কখনো বঙ্গবন্ধুর 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য যে এই 300 কোটি টাকা যে বাজেট যেটা পাকিস্তান ইয়েতে সংসদে পাস করা ছিল, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা খরচ হয়েছে নিশ্চয়ই। সুতরাং অসংখ্য ধন্যবাদ। জি, কামাল লোহানী, আমরা আপনার একেবারে সমাপনী শেষ বক্তব্য আশা করছি। না, এটা সম্পর্কে আমার আর কিছু বলার নেই, কারণ আমরা যা কিছু দেখছি, শুনছি, এবং ইদানিংকালে পাকিস্তানের যে সমস্ত কথা বলে শুনছি, এগুলো শোনার পরে আমাদের মনে হয় যে আজও কেন আমাদের একটা সুসম্পর্ক তাদের সঙ্গে রয়ে গেছে। বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, এগুলো সম্পর্কে আমাদের একটা চিন্তা করা উচিত। এটা সম্পর্ক ছেদ করার দাবি উঠেছে। আমি একদমই মানে একদম হাতে আর সময় নেই। আমি আপনার নিশ্চয়ই মনে থাকবে যে 1957 সালে সলিল চৌধুরীর একটি বিখ্যাত গানে এটি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন যে এই যারা মুক্ত মানুষের স্বাধীনতার অধিকার খর্ব করে তাদের সঙ্গে আর থাকা যায় না। আমরা শ্রদ্ধা জানিয়ে সলিল চৌধুরীকে এই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক চিহ্নের মানে এই বিষয়টি নিয়ে আমরা একটু ফুটেজটি দেখে স্যার শামসুজ্জামান খানের মন্তব্য শুনব। কি আর কতদিন নিজ ভূমি পরবাসী প্রতিদিন রব পদে পদে গঙ্গা পদ্মা হয়, রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায়। মাগো তোর কোটি কোটি সন্তানে, মাগো তোর কোটি কোটি সন্তানে, ন্যায় প্রতিজ্ঞা আর সাবনা মানব না, বন্ধনে না মানব না, এ শৃঙ্খলে মানব না, বন্ধনে না মানব না, এ শৃঙ্খলে। মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, গর্ব করে যারা ভিন্ন কৌশলে। শামসুজ্জামান খান, 1987 সনে সার্কের একটা সম্মেলনে আমি পাকিস্তানে গিয়েছিলাম। সেখানে ডক্টর আদম নায়ার নামে আমাদের সঙ্গে এক ভদ্রলোকের পরিচয় হয়। তিনি পাঞ্জাবি। তো বেশ কদিন থাকলাম, বন্ধুত্বই হয়ে গেল একটা। এবং একদিন তিনি গভীর রাতে আমার হোটেলে এলেন, এসে বললেন যে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জার্মানিতে ছিলাম, আমার স্ত্রীও জার্মান মহিলা, অথবা আমি জানি তোমাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু এই জাতকে তোমরা কখনো বিশ্বাস করো না, এরা কোনদিন ক্ষমা চাবে না, কিন্তু আমার বিবেকে লাগে বলে অসংখ্য ধন্যবাদ। একদম 30 সেকেন্ড আপনার সময়, আপনার সমাপনী এবং শেষ বক্তব্য। পাকিস্তানের যে কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম, এরপরেও আমরা আমাদের এই দেশে কোনো পাকিস্তানিকে দেখতে চাই না, পাকিস্তানের কোনো জিনিস দেখতে চাই না, পাকিস্তানিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমরা চাই না। আমরা চাই যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হোক, আমরা পাকিস্তানের অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি চাই। অসাধারণ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সময় দেওয়ার জন্য আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। এটা দর্শক, এই ছিল আজকের আয়োজন। অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভ